নবনী বাসায় এসে চেয়ারে ধপ করে বসে পড়ল। রাবেয়া বেগম মেয়ের জন্য এক গ্লাস লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখেছেন ঘণ্টাখানেক আগে। ঠান্ডা শরবতে চুমুক দিতে নবনীর মন প্রাণ জুড়িয়ে এলো। মায়ের কি সুপার পাওয়ার থাকে! কিভাবে বুঝে যায় সন্তানের কখন কোনটা বেশি প্রয়োজন! নবনীর মন খারাপ হয়ে গেল আবার। বিয়ের 1 বছর পর থেকে নবনী তামিমকে বলতো একটা বেবি নেওয়ার জন্য, একটা বাচ্চার জন্য নবনী মন প্রাণ উতলা হয়ে থাকতো। বাসায় এত মানুষ থাকার পরও নবনী নিজের বলতে কেউ ছিল না। কেউ কখনো নবনীকে দেখে দুটো সুন্দর করে কথা বলেনি। যা বলেছে তা শুধু কাজের আদেশ আর নবনীর বাবার গরিব হওয়ার জন্য বাজে গালাগালি। নবনীর ভীষণ ইচ্ছে হতো কেউ একজন থাকুক, তার অন্তত আপন কেউ, যার জন্য নবনীর অন্তর পড়বে, কলিজায় কাঁপন ধরবে। কিন্তু তামিম রাজি হয়নি। নবনীকে বুঝিয়েছে এখন বাচ্চা নিলে অতিরিক্ত খরচ, অতিরিক্ত চিন্তা। তামিম এখনও প্রস্তুত না বাচ্চার জন্য। তাহেরা বেগমকে তামিম একদিন কথার ছলে বাচ্চার কথা বলতে তাহেরা বেগম রেগে গেলেন। ধমক দিয়ে তামিমকে বললেন, গাধার মতো কথা বলছিস কেন? কত টাকা বেতন পাস তুই? এই বেতনে সংসার চলবে নাকি? তোর বাচ্চার জন্য খরচ করবে? এই শয়তানি বুদ্ধি তোর বউয়ের। আমি বুঝেছি প্রতি মাসে আমাকে টাকা দিস, এটা তার সহ্য হচ্ছে না। নিজের হাতে টাকা পাচ্ছে না, বাবার বাড়িতে টাকা পাঠাতে পারছে না। নবনের রান্নাঘর থেকে সব শুনতে পেল। তামিম বাচ্চা নেওয়ার অনিচ্ছা কেন ভালো করে টের পেল নবনী। মানুষের কত বিকৃত মনের হতে পারে নবনী তাহেরা বেগমকে দেখে বুঝেছে। শামীম প্রতি মাসে টাকা পাঠায়, তামিম টাকা দেয়, তাতেও তার চলছে না। একজন রিক্সা চালক ও তার বউ বাচ্চার বাবা মা নিয়ে বেঁচে থাকে, অথচ এত টাকা বেতন পেয়েও তামিম সাহস করতে পারছে না মায়ের ভয়ে। কিছু পুরুষ এমন মেরুদণ্ডহীন হয় কেন? চেয়ারে হেলান দিয়ে নবনী ছাদের দিকে তাকিয়েছে। এই জীবনে আর মা হওয়ার স্বপ্ন পূরণ হবে না। এক জীবনে বিয়ের শখ তার মিটে গেছে। রাবেয়া বেগম মেয়ের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মন খারাপ তোর? নবনী কান্না এলো মায়ের এরকম কোমল গলা শুনে। মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো মাগো? আমার জীবন কেন এত জটিল হলো? কি অপরাধ করেছি আমি? যারে এত ঘৃণা করি তার কথাই কেন মনে পড়ে যায়? তামিম আর ওর বউ আমি যে অফিসে জয়েন করছি সেখানেই চাকরি করে। ওদের দুজনকে একসাথে দেখলে আমার অন্তরে কেন এত পড়ে মা? আমি তো সব ছেড়ে নিজেই এসেছি, তবে কেন মনকে বশ করতে পারি না মা? মন কেন আমার কথা শোনে না? রাবেয়া বেগম মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোর মনকে আবারও ওরে ফিরা পাইবার চাই? না। নবনীর সাথে সাথে জবাব দিলেন, না মা, কিছুতেই না, কোনোদিনও না। রাবেয়া বেগম মেয়েকে কিছুক্ষণ কাঁদতে দিলেন। তারপর বললেন, এরকম হয় রে মা, প্রথম প্রথম এরকম লাগবে, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট হইব, দম বন্ধ হইব। যাই হোক, এক সময় তো তার লগে সংসার ছিল, সংসার একটা মায়া আছে না? তারপর একদিন দেখবি সব ব্যথা চইলা গেছে। পুইরা পুইরা তো সোনাও খাঁটি হয়। মন তো সোনার চাইতেও মূল্যবান জিনিস রে মা। সে পুড়বে না বুঝি? এই মনটা পুড়তে পুড়তে একরকম সহ্য করে নিব সব। চোখের সামনে দেখবো সারাদিন, এইটা তো ভালোই। হঠাৎ হঠাৎ দেখা হইলে যেই কষ্ট হতো, এখন দেখবি দেখতে দেখতে আর কষ্ট লাগে না। এক সময় মন নিজেই কইবে, আমি কেন এর লইগে কষ্ট পাইব? এ তো আমার কষ্ট ছাড়া কিছুই দেয়নি। তারপর পায়ের কাছে আইসে গড়াগড়ি খাইলেও কোনো কষ্ট লাগবে না, কোনো মায়াও হইবে না। শুধু একটু সময় লাগবো, একটু সময় শুধু। কেন তুই দেহস না, হাত কাটা যাওয়ানোর পর মানুষের হাতের সেই ঘা একসময় শুকায় যায়, ব্যথা চইলা যায়, শুধু থাইকা যায় কাটা দাগ। তারপর একসময় সেই দাগও চইলা যায়। সম্পর্ক ভাঙলে এরকম হ্যাঁ, একটা কাটা দাগের মতো আছে, তারপর এক্কেবারে চইলা যাবে। নবনী মায়ের কথায় সান্ত্বনা পেল। তারপর উঠে গেল নিজের রুমে। ফ্রেশ হয়ে রুমে আসতে আসতে শুনতে পেল তার ফোন বাজছে। অচেনা নাম্বার দেখে নবনী প্রথম 2বার রিসিভ করলো না। তারপর আবারও কল দেখে রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে মেঘ বলল, কেমন আছো নবনীতা? নবনী চমকে গেল, এটা তো মেঘের আওয়াজ। নবনী হালকা কেঁপে উঠল। এই লোক কী চাই, এরকম করছে কেন তার সাথে বারবার? নবনী কাঁপা কাঁপা গলায় বলল, ভালো আছি। কেন কল দিয়েছেন? কেন কল দিতে কি পার্লামেন্ট থেকে অনুমতি নিতে হবে নাকি? নবনী বিরক্ত হয়ে বলল, কী চান আপনি? মেঘ মুচকি হেসে বলল, নবনীতাকে চাই, যাকে দেখে আমার মনের বাগানে বসন্তের কোকিল প্রথমবার ডেকে উঠেছে। তাকে আমি আজীবনের জন্য চাই, যেভাবেই হোক। নবনী চমকে উঠল এই সোজাসাপটা স্বীকারোক্তি শুনে। ভয়ে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। হৃদস্পন্দন বেড়ে গেছে তার কয়েক গুণ, মাথা ঝিমঝিম করছে। নবনী ফোন অন করলো 0.5 ঘন্টা পর। অন হবার সাথে সাথে মেঘের কল এলো আবার। নবনী রিসিভ করলো না। মেঘ টেক্সট পাঠালো, একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটন অজস্র ভেতর আমার।
নবনীর বুকের ভেতর টিপ টিপ করে কাঁপতে লাগলো। নবনী জানে এসব ক্ষণিকের মোহ। প্রেম ভালোবাসা উঁচু আর নিচুতে কখনো হয় না। মেঘ যা করেছে তা পুরোটাই মজা নিচ্ছে নবনীর সাথে। নবনী কেঁদে ফেলল। সবাই কেন তার সাথে এভাবে মজা নিতে আসে? কেন সে নিজের মতো করে বাঁচতে পারে না? মেঘ আবারও টেক্সট দিল। নবনী পড়ে দেখল লিখা, তোমারে যে চাহিয়া ভুলে একদিন, সে জানে তোমারই ভোলা কি কঠিন। নবনী রিপ্লাই দিল, আমার সাথে এরকম ফাজলামি না করলে আমি খুশি হব। মেঘের ভীষণ রাগ হলো নবনীর এই মেসেজ পড়ে। তার মনে হলো অন্য ছেলেদের মতো যদি নবনীকে সে আসতে যেতে বিরক্ত করত তবে হয়তো নবনী বিশ্বাস করত। মেঘ ভেবে পেল না কিভাবে সে নবনীকে বোঝাবে সে আসলেই তাকে ভালোবাসে। কখনো কাউকে ভালো না বাসায় মেঘ বুঝতে পারছে না কিভাবে কোনো মেয়ের মন জয় করতে হয়। অনেক ভেবেচিন্তে মেঘ তার ভার্সিটির বন্ধু শিয়াবকে কল দিল। কলেজ লাইফ থেকে শিয়াব সবাইকে প্রেমের টিপস দিতে সাহায্য করত। একসাথে 3-4টা প্রেম করার অভিজ্ঞতা তার আছে। নিতু ফিরে আসার জন্য বাসে উঠে বসেছে। তখনই ঋতু কল করলো। ঋতু নিতুর বড় বোন। নিতু কল রিসিভ করতেই ঋতু বলল, এত তাড়াতাড়ি চলে গেলি? দেখা করে গেলি না আমার সাথে? নিতু বলল, আমি অফিস থেকে চলে এসেছি আবার, কাল আবার অফিস আছে, তামিম আসেনি তাই চলে যাচ্ছি। বাসায় বেড়াতে গেলে তুই চলে আসিস, তখন দেখা হবে। ঋতু উদ্বিগ্ন হয়ে বলল, নিতু সব ঠিক আছে তো তোদের? কোনো সমস্যা হচ্ছে না তো? নিতু হেসে বলল, সমস্যা হলে আমি সেটার মোকাবিলা করার সাহস রাখি আপা, ভয় পাস না। নিতু কল কেটে দিল। জানলায় হেলান দিয়ে নিতু ভাবছে বাবা মায়ের কথা। নিতুরা 2 বোন, দুজনেই চাকরি করে। প্রতি মাসের 1 তারিখে বেতন পেলে বাবার হাতে দিয়ে আসে। বাবা নিতে চায় না, তবুও দুজনে নিজেদের দায়িত্ব পালন করে যায়। স্কুল টিচার বাবার পেনশনের টাকায় সংসার চলবে না তা 2 বোন জানে। ছেলেরা যদি লেখাপড়া করে চাকরি করে তাদের বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, তবে মেয়েরা কেন পারবে না? বাবা মা তাদের এত লেখাপড়া করিয়েছে, তাদের কেন আজ বাবা মা থেকে মুখ ফিরিয়ে নিবে নিজেরা উপার্জন হবার পরে? শুধুমাত্র মেয়েদের বিয়ে হয়ে গেছে বলে নিতু ঋতু কেউ এই নিয়ম মানে না। ঋতু একটা সরকারি ব্যাংকে চাকরি করে, নিতু চাকরি করে SM ইন্টারন্যাশনালে। নিতু বাসায় ফিরতে দেরি হয়ে গেল কিছুটা, রাস্তায় জ্যাম থাকায়। বাসায় ফিরে দেখে রান্না করা নেই। সকালে করে যাওয়া রান্না শেষ, সবাই হয়তো খেয়ে নিয়েছে। নিতু নিজের জন্য একটা ডিম ভেজে নিল। তারপর খেয়ে নিয়ে এঁটো বাসন ধুয়ে রুমে যেতে নিতে তাহেরা বেগম এলেন। নিতুকে মিষ্টি করে জিজ্ঞাসা করলেন, এত দেরি হলো যে? তোমার আসতে? নিতে বলল, বাসায় গিয়েছিলাম। তাহেরা বেগম বলল, বেতন পাওনি তুমি? নিতু বলল, হ্যাঁ মা, পেয়েছি। বেতন দিয়ে আসতেই তো গেলাম বাসায়। তাহেরা বেগম তেলে বেগুনে জ্বলে উঠল, গজগজ করে বলল, তুমি আমার বাসার বউ, বিবাহিত তুমি। পরের মাস থেকে তোমার বেতনের টাকা তুমি তোমার স্বামীর হাতে তুলে দিবে। নিজের এখন সংসার আছে, সেই সংসারে চিন্তা করো। নিতু অবাক হয়ে বলল, আমার বাবা মা আমাকে লেখাপড়া করিয়েছে, আপনার ছেলেকে আমাকে লেখাপড়া করায়নি মা, আপনিও করাননি। তাছাড়া আমি আমার যোগ্যতা দিয়ে পেয়েছি, আপনার ছেলের সুপারিশে নয়। আপনার 2 ছেলে আছে আপনার সংসার চালানোর জন্য, আমার বাবা মায়ের কোনো ছেলে নেই। আমরা 2 বোন আছি। আপনার সন্তানের যেমন দায়িত্ব তার বাবা মায়ের দেখার, তেমনি আমার বাবা মায়ের সন্তানের দায়িত্ব তাদের দেখাশোনা করার। আপনার যেমন অধিকার আছে নিজের ছেলের অর্থ সংসারে ব্যয় করার, আমার বাবা মায়েরও অধিকার আছে তেমন মা। আশা করছি এসব বিষয় নিয়ে আপনার সাথে আর দ্বিতীয়বার আলোচনা করতে হবে না। তাহেরা বেগম চিৎকার করে তামিমকে ডাকলো। তামিম বিছানায় শুয়েছিল। মায়ের চিৎকার শুনে বুঝতে পারল আবারও কোনো ঝামেলা হয়েছে নিতুর সাথে। অনিচ্ছার সত্ত্বেও উঠে এলো। তাহেরা বেগম ছেলেকে দেখে জিজ্ঞাসা করলেন, তোর বউয়ের কথা শুনছিস তুই? তোর বউ কি বলছে শুনছিস? তোর বউ থাকবে এখানে, খাবে এখানে, বেতন দিবে নাকি বাবার হাতে? আমার বাড়িতে থাকতে হলে বেতন আমার হাতে দিতে হবে, তোর বউকে বলে দিস। নিতু বিস্ময় ভাব কাটল না। কোনো মানুষ টাকার জন্য এভাবে বলতে পারে তা নিতুর ভাবনাতেও ছিল না। নিতু হতভম্ব হয়ে বলল, তোমার মা এসব কি বলছে তামিম? তামিম বিরক্ত হয়ে বলল, মা এসব বাদ দাও। তাহেরা বেগম চিৎকার করে বলল, বাদ দিব মানে? কি বললি তুই? তাহলে এই মেয়েকে কেন এই বাসার বউ করে এনেছি? ওর বেতনের টাকা আমার হাতে দিবে নাকি? আমি কি মেনে নেব? নিতু বিস্ময়ের স্বরে তামিমকে বলল, আমার বেতনের জন্য আপনি বিয়ে করে এনেছেন আমাকে? আমি এতটাও পাগল হই নাই যে আপনার কথার ভয়ে আমার হাতে আমি বেতন তুলে দেব। তাহেরা বেগম বললেন, হ্যাঁ, বেতনের জন্যই। তুমি কিনা 25,000 টাকা বাবা মাকে দিয়ে এলে। নিতু অট্টহাস্যে ভেসে পড়ল। তারপর বলল, আপনি যদি ভেবে থাকেন আমার বেতনের টাকা আমি আপনাকে দিব, তাহলে ভুল ভাববেন। আমি নিতু দরকার হলে আপনার বাসা ছেড়ে যেতে দ্বিতীয়বার ভাববো না। তবু আপনার এই ইচ্ছে কিছুতেই পূর্ণ হতে দিব হবে না মা। আমার বাবা মায়ের আমরা 2 বোন ছাড়া আর কেউ নেই। যতদিন আমার বাবা মা আছে আমার বেতনের টাকা তাদের হাতে তুলে দেব। তাহেরা হেসে হেসে বলল, সে কিভাবে আদায় করতে হয় আমি জানি। নিতু হেসে বলল, দেখুন না চেষ্টা করে পারেন কি না। তাহেরা নিতুর চুল ধরার জন্য এগিয়ে এলো। মুহূর্তে নিতু বাঘিনীর মতো তেড়ে এসে তাহেরার হাত মুচড়ে ধরল। নরম স্বরে বলল, আমাকে পুতুল ভাববেন না, যে যেভাবে নাচাবে সেভাবেই নাচবো। আজ আজ তো হাত রেখেছি,
পরের বার আর আস্ত থাকবে না। তাহেরা বেগমের ব্যথায় অধৈর্য হয়ে হাত ছাড়িয়ে বলেন, বেয়াদব মেয়ে কোথাকার, মুখে মুখে তর্ক করছে আমার সাথে হাতাহাতি করছে। এর চাইতে তো বউ হিসাবে নবনী ভালো ছিল। নিতু থমকে জিজ্ঞাসা করলো, নবনী? নবনী কে? তামিম মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। তাহেরা বেগম কথা না বাড়িয়ে রুমের দিকে চলে গেল। তামিমের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিতু বজ্রাহতের মতো তাকিয়ে রইল তামিমের দিকে। নিতু কল্পনা করতে ভাবতে পারেনি সামান্য দিনে তাহেরা কতটা উদ্গ্রীব হবে সামান্য কয়েকটা টাকার জন্য। ও হয়তো ভাবেনি তার সব আশার প্রদীপ নিতু এক ঝেড়ো হাওয়ায় মতো নিভিয়ে দিবে। বাকি রাত নিটু কেটেছে চটপট করে। কে এই নবনী? কেন তাহেরা বেগম নবনীর কথা বলল? কী সম্পর্ক নবনীর সাথে এদের? নিতু হিসাব মেলাতে পারল না। তামিম এসে ঘুমিয়ে পড়ছে। নিতু তামিমকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেল না। বুকে ব্যথা আর চোখে জল নিয়ে নিতু ফ্লোরে বসে রইল দেওয়ালে পিঠ ঠেকিয়ে। জীবনে প্রথম ভালোবাসে কোনো ভুল মানুষের সাথে হয়েছে কি না এটা ভেবে নিতুর যতটা অস্থির, তার চাইতে বেশি জ্বালাপোড়া করছে তার জন্য কারো স্বপ্ন ভেঙেছে কি না এটা ভেবে। সারা রাত নিতু এভাবে বসে রইল। সকালে নিতু উঠে কিচেনে গেল। মাথার ভেতর তার ফাঁকা ফাঁকা লাগছে, পুরো শরীর কাঁপছে। ভাত ডাল আলু ভর্তা করে রেখে এলো। রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার রুমে এসেছে। বারবার এসে দেখছে তামিম ঘুমাচ্ছে। উত্তেজনা ছটপট করতে করতে নিতু রান্না শেষ করলো। তারপর রুমে এসে তামিম ব্রাশ নিয়ে বেরোচ্ছে। নিতু তামিমের হাত খপ করে ধরে বলল, আমি মরে যাব তামিম, আমাকে সত্যি কথা বলো তুমি। নবনীকে কী সম্পর্ক তার তোমার সাথে? দোহাই তোমার, আমাকে মিথ্যে বলো না। তামিম এটাই ভয় পাচ্ছিল। নিতু এই প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে তামিম রাতে ঘুমের ভান করে ছুঁয়েছিল। ভেবেছিল নিতু ভুলে যাবে এটা। নিতু সত্যি কথা বলার সাহস তামিমের নেই। নবনীকে হারিয়েছে সে, কিন্তু নিতুকে আর হারাতে চায় না। তামিম এটুকু বেশ ভালো করে বুঝে যে নিতু যতই মুখ চালাক, নিতু মন ভীষণ ভালো। তাহেরা বেগম নিতুকে আপন করে নিল। নিতু তাকে মাথায় তুলে রাখবে। নবনী আর নিতু দুজনে দুই রকম, দুই মানসিকতার মানুষ। একজন চুপ করে সব শুনে যেত, মাথা পেতে নিত, অন্যজন অন্যায়ের কঠোর প্রতিবাদ করে। দুজনের মধ্যে একটাই মিল, দুজনের মন ভীষণ স্বচ্ছ। এই স্বচ্ছ মন একজনের ভেঙেছে, দ্বিতীয়বার তামিম আর সেই ভুল করতে চায় না। নিতু আবারও জিজ্ঞাসা করলেন নবনীর কথা। তামিম হেসে বলল, আরে বলো না, বাবার এক রিলেটিভের মেয়ে ছিল, বাবা চেয়েছিল ওকে বউ করে আনতে, কিন্তু মা তোমাকে পছন্দ করছে। আর আমি তো বলেছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তাই মা এই কথা বলছে। নিতু সন্ধিয়া নয় বলল, সত্যি বলছো তো তামিম? এটুকু শুধু? তাহলে তোমার মনের কিসের এত কষ্ট তামিম? কেন তুমি মাঝরাতে ঘুমের ঘোরে আমাকে দেখলে চমকে যাও? কেন আমার মুখের দিকে তাকিয়ে তুমি অন্যের প্রতিচ্ছবি খুঁজো? কেন তুমি আমার সাথে ঘনিষ্ঠ হতে গেলে ক্ষণে ক্ষণে চমকে যাও? তোমার মর্নিং টিটা এলে কেন আমাকে দেখলে অবাক হয়ে যাও? তামিম, আমি সব কিছু লক্ষ্য করি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। বারবার নিজেকে এই বলে বুঝাই যে আমি এসব ভুল ভাবছি, আমার সব ভুল। আমি নিজের সাথে আর নিজে এই অভিনয় করতে পারছি না। আমার গলা ফাঁসের মতো লাগছে। আমি ঝগড়াঝাটি করি, সব কিছু এড়িয়ে চলি বলে এই না যে আমার মনে কোনো কষ্ট লাগে না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু বিশ্বাস করো, একটা দিন আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা খুঁজে পাইনি, আবেগ নিয়ে আমার দিকে তাকাওনি। তামিম নিতুকে বুকে টেনে নিয়ে বলল, আমি সত্যি বলছি নিতু, আমাকে বিশ্বাস করো, আসলে এসব তোমার মনের ভুল। তুমি ভুল ভাবছো, এরকম কিছুই না। নিতু কিছুক্ষণ তামিমের বুকের থেকে বলল, তাই যেন হয়, তা না হলে আমার যে কী হবে তামিম, আমি জানি না। বাইরে থেকে আমাকে যতটা শক্তিশালী দেখো সবাই, ভেতরে আমি ততটাই ভঙ্গুর। এরকম কিছু হলে নিজেকে সামলাতে আমার ভীষণ কষ্ট হবে। নিতু চলে গেলে তামিমের যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। নিতুকে ঠগাচ্ছে বলে ভীষণ অনুশোচনা হলো তার, কিন্তু উপায় নেই। একবার এক বউ ছেড়েছে, এবার নিতুকে ছাড়লে তার লজ্জার আর সীমা থাকবে না। মনে যাই হোক, নিতুকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না কোনো কিছু। হুট করে আবারও তামিম নবনীকে মনে পড়ে গেল। নিতুর মতো স্ট্রং মেয়েটা যদি এরকম করে বললে নিজেকে সে সামলাতে পারবে না, সেখানে নবনী কিভাবে নিজেকে সামলে নিও? নবনী তো আরও দুর্বল ছিল। তবে কেন নবনী চলে গেল? কেন থেকে গেল না? কি ক্ষতি হতো থেকে গেলে? দ্বিধার দোলাচলে দুলতে লাগলো তামিম। নিতু মন কিছুটা হালকা হলেও একটা অস্পষ্ট খোঁচা অনুভব করতে লাগলো বুকে। ভেতর থেকে কেউ বলছে এসব কথার মাঝে অন্য কথা বাকি রয়ে গেছে, নিতুর জানার বাকি। একটা গভীর শ্বাস নিয়ে নিতু ঠিক করলো সত্য উদ্ঘাটন করবে। তামিম ব্রাশ করে বলল, আজকে কী খেয়ে অফিস যাব? নাস্তা বানাওনি? নিতু বলল, না আজকে তো নাস্তা বানাইনি, শরীর কাহিল লাগছে খুব আমার, সারা রাত অস্থিরতা নিয়েছিলাম। তামিম কিছু বলতে গিয়েও থেমে গেল মাকে আসতে দেখে। তাহেরা বেগম উঠে এসে গম্ভীর মুখে বলল, লুবনার জন্য পরোটা বানাও, ঘিয়ে ভাজবে, সাথে ডিম ভেজে দাও ওকে। আর দিশার খাবার রেডি করো, একটু পরে নয়তো তুল কালাম বাঁধবে। আমার জন্য একটু স্যুপ করে চিকেন দিয়ে। নিতু সোজা সাপটা জবাব দিল, আমি এই বাসার কাজের মেয়ে নই মা, যে জনে জনে গিয়ে খাবার মেনু জেনে নিয়ে সবার মতো করে খাবার বানিয়ে রাখবো। আপনার বৌমা দিশা
ছোট বাচ্চা না যে আমাকে ওর জন্য নাস্তা বানিয়ে ওর হুকুমের আগে নিয়ে হাজির হতে হবে। ওর বাবা ধনী হতে পারে, কিন্তু তাতে আমার কোনো লাভ নেই। আমি ওর বাবার খাই না, পড়ি না যে ওর মর্জি মাফিক কাজ করে যাব। আপনার মেয়ে লুবনা কচি খুকি না যে আল্লা দিব না দেখে খুশি হয়ে আমি তার পছন্দের খাবার বানাতে যাব। একদিন তো দেখিনি এদের কাউকে কিচেনে উকি দিয়ে দেখতে। আপনি তো মহারানী, আপনার কথা আমি বাদই দিলাম। তাহেরা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, তোর সামনে এসব কথা বলছে আর তুই ভেড়ার মতো তাকিয়ে শুনছিস? তামিম কিছু বলার আগে নিতে জবাব দিল, কি বলবে আপনার ছেলে? ছোট ভাইয়ের বউয়ের জন্য ওকালতি করবে আমার কাছে? আমি সেটা সহ্য করব না। তাছাড়া ছেলেকে তো বানিয়ে রেখেছেন ভেড়া। কি জানি আপনার স্বামীকে হয়তো এরকম ভেড়া বানিয়ে রেখেছিলেন বলে, অথবা বানাতে চেয়েছেন বলে বেচারা অকালে চলে গেছে। আপনার মতো টক্সিক মহিলার সাথে ভদ্রলোক কীভাবে এত বছর সংসার করছেন আমি সেটাই ভেবে অবাক হচ্ছি। আপনার ছেলে যদি মানুষ হতো তবে বিয়ের পরদিন সাত সকালে যখন আপনি গিয়ে আমাদের বেডরুমে দরজা নক করতে শুরু করে দিয়েছিলেন, সেদিনে এসে আপনাকে বলতো এটা অভদ্রতা, এই কাজ আর করবেন না। আপনার ছেলে মানুষ হলে আপনি এসব নাটক করতে পারতেন না। এখন তো আমার মনে হয় আপনাদের এসব ড্রামার জন্য আপনার ছোট ছেলে আমাদের বিয়েতে আসে দিন। এতদিন হয়ে গেল বাসায় আসছে না, সেই একমাত্র পুরুষ। তাহেরা বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ভেবেছিলেন বেতনের টাকা তার হাতে না দেওয়ার জন্য নিতুকে তিনি এভাবে মানসিক অশান্তি দিবেন, যাতে নিতু শান্তির জন্য হলে তাকে টাকা দেয়। কিন্তু তার দাবার চাল ভুল ছিল, তা বুঝতে পারল নিতুর কথা শুনে। এ যেন বড় তেদর মেয়ে। তার কথা একটা কথায় সে হিস্ট্রি নিয়ে এসেছে। রাগে ক্ষোভে অপমানে তাহেরা বেগম দাঁত কিরমির বললে, ফকিরের ঘরে মেয়েকে বউ এজন্য করতে নেই। কথাটা সরাসরি নিতুর কলিজায় গিয়ে আঘাত করলো। ক্ষুব্ধ হয়ে নিতে বলল, কাকে ফকিরের মেয়ে বলছেন আপনি? তাহেরা বেগম বুঝলেন এবার নিতুর গায়ে লেগেছে, তাই আবারও বললেন, তোকে বলছি তুই ফকিরের মেয়ে। ফকির বলেই তো তোর বাবা মেয়েদের বেতনের জন্য ওত পেতে থাকে। নিতু নিজেকে শান্ত করে বলল, আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, আমার মা নিজেও স্কুল শিক্ষিকা ছিলেন। আমাদের দুই বোনের পরপর জন্ম হয়, মা নিজেও তার চাকরি কন্টিনিউ করেনি। বাবা অনেক বলার পরেও আমার বাবা মা দুজনে এডুকেটেড। আপনার যোগ্যতা কী আছে? আপনার ব্যবহার দেখে তো মনে হয় স্কুলের পিছন দিয়েও হাঁটেননি জীবনে। আর যদি লেখাপড়া করেও থাকেন তা কিছুতেই সুশিক্ষা নয়। আর যত এডুকেটেড হয়ে থাকেন আপনি, আপনার মধ্যে আমি মনুষ্যত্ব ছিটেফোঁটাও দেখি না। আসলে শিক্ষিত হলে সবাই মানুষ হয় না, আপনার মতোও হয় কেউ। নয়তো আপনি জানতেন ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ নেই। একজন ছেলের মতো একজন মেয়েরও অধিকার আছে তার বাবা মায়ের খেদমত করার। আমার টাকা আমি কোথায় ব্যয় করব তা আমার ব্যাপার, আপনার বাপের টাকা না যে ওটা আপনাকে কৈফিয়ত দিব। আর ফকির বললেন আমার বাবা মাকে? আসল ফকির তো আপনি। ফকির না হলেও কয়েকটা টাকার জন্য মনে এরকম ক্ষোভ পুষে রেখেছেন। ছোট লোকের মতো টাকার জন্য এরকম হ্যাংলাপনা করতেন না। আর কখনো যদি আমার বাবা মাকে নিয়ে একটা টু শব্দও শুনি, তবে বুঝবেন আমি নিতু কত ভয়াবহ কাণ্ড ঘটাতে পারি। তামিম আজ মনে আনন্দ হচ্ছে, যদি চেহারা দেখে মনে হচ্ছে সে ভীষণ বিরক্ত নিতুর উপর। নবনীকে হারানোর পর থেকে তামিমের কাছে মনে হচ্ছে তাহেরা বেগমের সব ভুল স্পষ্ট হয়ে উঠেছে। শুধু সাহসের অভাবে মাকে কিছু বলতে পারছে না। যত দিন যাচ্ছে নবনীকে হারানোর ব্যথা ততই মাথাচাড়া দিয়ে উঠছে, আর ততই তামিমের মায়ের উপর রাগ হচ্ছে। এজন্য নিতুকে কিছুতেই বাধা দিল না সে। তাহেরা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেকে নিরুত্তর দেখে তাহেরা বেগম সবচেয়ে বেশি কষ্ট পেলেন। বুঝতে পারলেন এই মেয়ে ছেলেকে বশ করে ফেলেছে। আক্রোশে তাহেরা বেগম নিজের রুমে চলে গেলেন। তাহেরা বেগম যাওয়ার পর তামিম নিতুকে বলল, মায়ের সাথে এরকম ব্যবহার করতে আমি তোমাকে নিষেধ করছি নিতু, আমার এসব পছন্দ না। নিতু হাসতে হাসতে বলল, গ্রামাঞ্চলে একটা কথা বলে মানুষ, জিংলা আনো চুলার মুখে, শাশুড়ি আনো বউয়ের মুখে। এটা আমার দাদি বলতেন। জিংলা মানে বাঁশের সেই চিকন চিকন সরু ডাল আছে, ওগুলো বোঝায়। আমি তো নিজের থেকে কিছুই বলি না তামিম, আমি যথেষ্ট চেষ্টা করছি মিলেমিশে থাকতে, কিন্তু তোমার মা সেটা চান না। ঝগড়া করেন উনি, তাই সমাপ্তি হয় আমাকে দিয়ে। আমার তো কারোর জন্য কোনো খাবার বানাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাসায় এতগুলো মানুষ থাকতে কেউ এগিয়ে আসে না কেন আমাকে একটু সাহায্য করতে? তার উপর একটা নাস্তা সবার হয় না, এক একজনের পছন্দ এক এক রকম। সেটা তখনই হয় যখন আমি রান্না করতে আসি। বিশ্বাস করো, ওদের সবার আলাদা পছন্দ, অথবা কেউ আমাকে হেল্প করতে আসে না, এটা নিয়ে আমার কোনো আপত্তি থাকতো না। আমার আপত্তি কেন তুমি জানো? তুমি খেয়াল করছো, যখন হোটেল থেকে খাবার আনা হতো তখন দিশা লুবনা সোনামুখ করে খেত। দিশার তখন স্বাস্থ্য সচেতন আর থাকে না, তোমার বোনের এসব নখরাও থাকে না, বরং ওরা বেশ আগ্রহ নিয়ে বাইরের সব রকমের খাবার খেত। আসলে ওদের মেন উদ্দেশ্য হলো আমাকে দিয়ে কাজ করানো। আমি একা কাজ করছি, এতে ওরা পৈশাচিক আনন্দ পায়। আমার আপত্তি ঠিক এখানেই তামিম। কেন ওরা আমাকে আপন ভাবতে পারে না? কেন এতে রেষারেষি আমার সাথে? এইসব কারণে আমি ওদের জন্য কোনো কিছুই করতে চাই না। আমি যে ব্যাটারি চালিত পুতুল নই,
তা সবাইকে বুঝিয়ে দিতে চাই। আমার সাথে যে অন্যায় করে আমি তাকে ছাড় দেই না তামিম, সে যেই হোক। অন্যায়ের কোনো ছাড় নেই, জানো না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনে সমান অপরাধী। তামিমের গলা শুকিয়ে গেল। যদি নিতু সত্যি নবনীর কথা জেনে যায় তবে সেদিন কি করবে, এই ভেবে তামিম চিন্তায় পড়ে গেল। তামিম খেয়ে নিল, নিতু কিছুই খেলো না। অফিস যাওয়ার জন্য দুজনে রেডি হয়ে বের হতে হতে শুনতে পেল তাহেরা বেগম রুমে কোকাচ্ছেন ব্যথায়। নিতু আর তামিম দরজা ধাক্কাতে লাগলো। তাহেরা দরজা খুললেন না। নিতু তামিমকে বলল, তুমি অফিসে চলে যাও, আমি থাকছি, আমি দেখব মাকে। দুজনে একসাথে অফিস মিস দেওয়ার কোনো মানে হয় না। তামিম ইচ্ছে করলো নিতুকে বলতে, তুমি চলে যাও, কিছু হবে না মায়ের, এটা মায়ের পুরনো অভ্যাস। যতই হোক জন্মদাত্রী মা। চাইলেও তামিম কিছু বলতে পারলো না। তামিম চলে গেল। নিতু দরজার বাইরে দাঁড়িয়ে অনবরত ডাকতে লাগলো তাহেরা বেগমকে। দিশা লেবনা কেউ উকি দিয়ে দেখলো না। মিনিট নীতির অফিস 10টা থেকে। ঘড়িতে যখন 10টা বাজলো তাহেরা বেগম রুমের দরজা খুলে বের হলো। সুস্থ স্বাভাবিক মানুষ, একটু আগে ব্যথায় আর্তনাদ করার কোনো ছাপ আর নিতুর মধ্যে দেখতে পেল না। তাহেরা বেগম নিতুকে যেন দেখতেই পাননি, এরকম করে রুম থেকে বের হয়ে গেল দিশার রুমে। কিছুক্ষণ বার বাইরে থেকে খাবার এলো। নিতু সোফায় বসে দেখতে লাগলো কি অবলীলায় তিনজন মিলে হেসে খেসে খাবার খাচ্ছে। নিতুর জন্য এই বাসায় নেই। নিতু বুঝতে পারলো এসব নিতুকে শাস্তি দেওয়ার একটা আয়োজন, নিতুকে অফিসে না যেতে দেওয়ার একটা চক্রান্ত। নিতু মনে মনে বলল, এই দিন দিন নয়, আরও দিন আছে, এই দিন রে নিয়ে যাবে সেই দিনের কাছে। অফিসে গিয়ে নবনী কিছুটা অবাক হলো। তার ডেস্ক পরিপাটি করে সাজানো। নবনী বিরক্ত হয়ে নিজের চেয়ারে বসলো। মেঘের এসব ব্যবহারে নবনীর কাছে ভীষণ সস্তা কর্মকাণ্ড মনে হচ্ছে। একটা মানুষ নিজের স্ট্যাটাস বলে এরকম করবে একটা মেয়ের জন্য, এসব ভাবতে নবনীর বিরক্ত লাগে। কয়েকদিন ধরে প্রতিদিন সকালে ফ্ল্যাটের দরজা খুললে একটা ফুলের তোড়া দেখা যায় দরজার সামনে। একটা কার্ডে লেখা থাকে নবনীতা। নবনীতার কাছে এসব ব্যবহার নিতান্ত বাচ্চামি লাগে। এসব ফুল, গিফট, টেক্সট, ইমোশনাল কথা দিয়ে টিনেজার মেয়েদের পটানো যায় সহজে। কিন্তু জীবনে যে নবনীতার মতো তিক্ত অভিজ্ঞতার শিকার, সে জীবনে কঠিন রূপ দেখে ফেলেছে, তাকে কি এসব দিয়ে ইমপ্রেস করা যায়? অবশ্য মেঘের কোনো দোষ নেই, সে বেচারা তো জানেই না যে এত ভালোবেসে তার একটা তিক্ত অতীত আছে। মেঘ ভাবে তার এসব পাগলামি দেখে নবনী ইমপ্রেস হবে। নবনীকে ইমপ্রেস করতে অন্যের সাহায্য নিয়ে চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। মেঘের রাগ হয় ভীষণ, বুকে ভীষণ ব্যথা হয়। একটা মেয়ের জন্য নিজের ক্লাস ভুলে গেছে সে, অথচ মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না। চরম হতাশায় মেঘ রাত কাটায় অনিদ্রায়। মেঘ আজ অফিসে এসেছে দেরিতে। বাসায় বসে ক্যামেরায় নবনীকে দেখছিল। দেখতে দেখতে কখন যে বেলা 12টা বেজে গেলেও মেঘ টের পেল না। এতক্ষণ নবনী একটাবারও মাথা তুলে মেঘের ক্যাবিনের দিকে তাকায়নি। মেঘের ভীষণ কষ্ট হলো। একটা মেয়ে এতটা নির্লিপ্ত কীভাবে? মুখোমুখি একটা মানুষ বসে থাকে যাকে চোখ তুললে দেখতে পায়, সে জলজান্ত মানুষটাকে আজকে নেই, একবারও কৌতূহল হয় তাকাবে না সে? অফিসে এসে নবনীর দিকে না তাকিয়ে নিজের কেবিনে গিয়ে বসলো। ভেতর থেকে কেবিনের পর্দাটা টেনে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বাইরে নবনীকে দেখতে লাগলো ল্যাপটপে। জেদ চেপে গেছে তার। কতক্ষণ নবনী তার কেবিনের দিকে না তাকিয়ে থাকে, এটাই সে দেখতে চায়। লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে চলে গেল। মেঘ ক্যান্টিনের ক্যামেরাতে এবার নবনীকে দেখতে লাগলো। নবনী পাউরুটি আর ডিম খাচ্ছে। নবনী খাচ্ছে যেন শুধু খাওয়া দাওয়া দরকার তাই বলে, খাবারের প্রতি কোনো আগ্রহ নেই তার মূলত। তামিম বসেছে নবনী থেকে কিছুটা দূরে, নবনীর দিকে মুখ করে। নিতু বসেছে নবনীর পেছনে। খাওয়ার ফাঁকে ফাঁকে তামিমের দৃষ্টি নবনীর দিকে ঘুরে যাচ্ছে। মেঘের প্রেমিক হৃদয় তাতে জ্বলে পুড়ে যাচ্ছে। নবনী কোনো মতে খাবার শেষ করে যেন পালিয়ে এলো। এসে নিজের ডেস্কে মাথা গুঁজে বসে রইল। নিতু আর তামিমের থেকে পালাতে নবনী তাড়াতাড়ি চলে এসেছে। কি পরম ভালোবাসা নিতে! নিতু তামিমের জন্য কফি নিয়ে আসে, খাবার সময় পানি ঢেলে দেয়। নবনী তাকাতে চায় না, তবুও তাকিয়ে ফেলে। বুকের ভিতর কাঁপতে থাকে, নিজেকে নিজের গালি দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে নবনী ভাবে, এরকম ছোট ছোট যত্ন নবনী করতে জানতো না বলে হয়তো আজ তার জায়গায় নিতু। দাঁতে দাঁত চেপে মেঘ দেখতে লাগলো সব। ভেতরে অভিমানের পাহাড় জমিয়ে রেখেছে। মনে মনে প্রতিজ্ঞা করলো, একবার শুধু তোমাকে পাই, বিশ্বাস করো 24 ঘন্টা তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। সন্ধ্যায় অফিস ছুটি, বের হবার জন্য সব গোছাতে যেতেই এই প্রথমবারের মতো নবনীর মনে হলো আজকে মেঘ একবারেও তাকে ডিস্টার্ব করেনি, কোনো কিছুর অজুহাত দিয়ে কেবিনে ডাকেনি, কাজ দেখিয়ে দেওয়ার জন্য নবনীর পাশে এসে দাঁড়ানি। ভাবতে ভাবতে নবনী মেঘের ক্যাবিনের দিকে তাকালো। কতক্ষণ তাকিয়েছিল বড়জোর 3-4 সেকেন্ড। এতক্ষণে কেবিনের ভেতর থেকে মেঘের আনন্দের সীমা রইল না। ভেতরে জমে থাকা সব অভিমান নিমেষেই হাওয়া হয়ে গেল। এক পলক তাকাতে মেঘের মনে হলো চাতকের মতো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। বাসায় যাবার পথে শিমলা কল দিল নবনীকে। আগামীকাল নীলের জন্মদিন। নবনীর মা সকালেই 7টার মধ্যে শিমলাদের বাসায় যেতে হবে। নবনী অফিসে কথা বলতেই শিমলা বলল, তোমার ছুটি আমি মঞ্জুর করে রেখেছি,
প্লিজ আর না করো না, আমার তো কেউ নেই তুমি ছাড়া, খুব ছোট করে আয়োজন করছি, প্লিজ নবনী। নবনী ইচ্ছে করলে বলতে পারতো সে যাবে না, কিন্তু কেন জানি বলতে পারলো না। সিমলা তাকে এত বেশি পছন্দ করে যে নবনীর পক্ষে সিমলার প্রত্যাখ্যান করা সহজ হলো না। আস্তে করে বলল, ঠিক আছে যাব, তবে প্লিজ আমাকে যাতে কেউ বিরক্ত না করে। সিমলা বুঝতে পারলো নবনীর সমস্যা মেঘকে নিয়ে। সিমলা আশ্বস্ত করে বলল, না তেমন কিছু হবে না, তুমি প্লিজ সকালে চলে এসো, আমাকে হেল্প করার মতো কেউ নেই, আর মেহমান আসবে সবাই সন্ধ্যাবেলা। নবনী ঠিক আছে বলে ফোন রেখে দিল। তারপর একটা বাচ্চাদের খেলনা দোকানে গিয়ে নীরের জন্য কিছু গিফট নিল। রাতে মেঘ কল দিল না নবনীকে। নবনী অবাক হলো ভীষণ, মেঘের কল না পেয়ে। সারা রাত মেঘ একটা টেক্সট করেনি। নবনী এবার ভীষণ অবাক হলো। সারাদিন মেঘ নবনীর সাথে কথা বলার চেষ্টাও করেনি, এখন রাতেও। মেঘের কি শরীর খারাপ? আজ অফিসে এসেছে দেরি করে, কি হয়েছে আজ? তারপর নবনীর মনে হলো হয়তো মোহ কেটে গেছে মেঘের, আর আজ নবনীর সাথে কথা বলতে চাচ্ছে না। 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে উঠে হালকা নাস্তা করে নবনী সিমলার বাসার জন্য রওনা দিল। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যেতেই নবনী ছোটোখাটো একটা ধাক্কা খেলো যেন। বিশাল প্যান্ডেল খাটানো হয়েছে। এক সাইডে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসা লোকেরা স্টেজ সাজাচ্ছে, মরিচবাতি, বেলুন, রঙিন নেট দিয়ে সব সাজানো হচ্ছে। অন্য পাশে রান্নাবান্নার জন্য সব গোছাচ্ছে। নবনীর মনে হলো ভুল করে হয়তো কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। সিমলা যেন নবনীর অপেক্ষায় এলো। ছুটে এসে নবনীকে জড়িয়ে ধরল সিমলা। তারপর বলল, আমি তোমাকে অনেক মিস করছি নবনী। নবনীর লজ্জা লাগলো সিমলার এরকম কথায়। কোথায় তার অবস্থান আর কোথায় সিমলা? আজকাল কেউ নবনীকে আপন করতে চাইলে নবনীর ভীষণ ভয় হয়। মনে হয় ঠিক একদিন তাকে ছুঁড়ে ফেলে দিবে। সিমলার এই উচ্ছ্বাস দেখে নবনী আবারও তাই মনে হলো। ঘরপোড়া গরু সিঁদুরের মুখ মেঘ দেখলে এমনি এমনি ভয় পায় না। সিমলার সাথে বাসা ঢুকে নবনী আর একবার চমকালো। বাসাভর্তি মেহমান দেখে মনে হয় সবাই আভিজাত পরিবারের মানুষ। সেখানে নবনী কিছুই না। এতক্ষণ লজ্জা অস্থিতে রূপ নিল। সবাই নবনীর দিকে তাকাচ্ছে। নবনী এখানে দুজনকে চিনে, একজন সিমলার মা, আরেকজন সিমলার মামি, মেঘের মা। সেদিন সিমলাকে রাতে নবনীকে কল দিয়ে বলেছে মেঘের মায়ের কথা। মাসুমা বেগম মুখ ফেসপ্যাক দিয়ে চোখে 2টা আইস শশা দিয়ে শটান হয়ে শুয়ে আছে। নবনীর নাম শুনতে চোখ থেকে শশা সরিয়ে তাকালো। টিয়া কালারের শাড়ি পরা মেয়েটার দিকে তাকিয়ে মাসুমা বেগম মন আনন্দে ভরে উঠল। উঠে গিয়ে নবনীকে নিয়ে এলেন তার কাছে। সোফার জায়গায় খালি নেই, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। মাসুমা বেগম পাশে একটা মেয়েকে মুখে ফেসপ্যাক দিয়ে শুয়েছিল। মাসুমা বেগম খেকিয়ে বলেন, এই এই মেঘলা, সর এখান থেকে, নবনী এসেছে, ওকে বসতে দে। মেঘলা নামের মেয়েটা চোখ থেকে শশা সরিয়ে নবনীর দিকে তাকালো। তারপর উঠে ফ্লোরে বসলো। মাসুমা বেগম ফিসফিস করে বলল, আমার মেয়ে মেঘলা, বুঝেছো? ভীষণ ভয় পায় আমাকে। নবনী কিছু না বলে মুচকে হাসলো। মাসুমা বেগম দুনিয়ার সব কথা নিয়ে বসলেন। নবনী জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে স্বামী ওনারা আসবে না? মাসুমা বেগম মুখ বেঁকিয়ে বললেন, ওদের কথা আর বলো না, আমার কোনো সম্পর্ক নেই ওদের সাথে। আমার ছেলে নাকি ওর অফিসের একটা মেয়েকে ভালোবাসে। পছন্দ মানে সেই পছন্দ করে, একেবারে তাকে না পেলে মরে যাবে টাইপের পছন্দ, বুঝলা? কিন্তু মেয়েটা নাকি তাকে পাত্তাই দেয় না। ঠিক করেছে মেয়েটা। ওর মতো ধলা বিড়াইলে একটা শিক্ষিত মেয়ে কেন পাত্তা দিবে বলো তো? আর ওর বাবা আছে না সাথে, নিজে তো ছ্যাঁকা খাওয়া মানুষ, এখন চাচ্ছে তার পরিবারেও সে ধারাবাহিকতা বজায় থাকুক। এজন্য ছেলেকে উৎসাহিত দিয়ে যাচ্ছে সে। তোমাকে একটা গোপন কথা বলি, শোনো মা। সেদিন বেশি দূরে নেই যেদিন ওরা বাপ ছেলে একসাথে মিলে গান গাইবে, ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভিতর হাহাকার। বলতে বলতে মাসমা হাহা করে হাসতে লাগলো। নবনী ভীষণ লজ্জা লাগলো। উনি যদি জানে সেই মেয়েটা ও নিজেই, তাহলে কি মনে করবে? মাসুমা বেগম হাসি থামিয়ে বলল, শোনো মা, আমার ছেলে হচ্ছে উন্নত প্রজাতির উচ্চ শিক্ষিত গাধা। এর মাথায় একবার যেটা ঢুকে সেটা আর বের হয় না। নিজের লক্ষ্য পূরণ হওয়ার পর্যন্ত বাপের মতো হাল ছাড়ে না। তবে গাধা হলো মানুষ হিসেবে সে কিন্তু খারাপ নয়। নবনী কিছু বলতে পারল না। মাসুমা বেগম এবার ফিসফিস করে বলল, এবার তোমাকে আর একটা সিক্রেট বলি মা, ওই গাধা তো এই প্রেমে কিছুতেই সফল হতে পারবে না। আমি চক্করে আছি মেয়েটা কে সেটা জানার জন্য। আমি নিজে গিয়ে ওর প্রেম ভাঙানি দিব, তাহলে ওর বাপ আমারে ছেড় দেয় অল কিছুদিনের মধ্যে ওই মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে নাকি সে নাতি নাতনি থাকবে, আমাকে নাকি রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিবে। ভাবতে পারছো? এই মাসুমা বেগমকে নিয়ে এই লোক এই কথা বলল। আমি কি সেই মানুষ? আমিও তাই ঠিক করছি নিজের পছন্দের মেয়ের সাথে আমি ছেলেকে বিয়ে দিব। তারপর মেঘের বাবাকে দেখিয়ে দিব আমি মাসুমা বেগম কি চিজ। নবনী সারা শরীর ঘামতে লাগলো এসব শুনে। কিছুক্ষণ পর সিমলা এসে নবনীকে নিয়ে গেল নাস্তা করার জন্য। নবনী উপরে উঠে সিমলার ঘরের দিকে যাবে, সেই সময় শুনতে পেল কোনো নারীর কণ্ঠ,
প্লিজ মেঘ, প্লিজ, আমাকে আর কতদিন ঘোরাবি এভাবে? আমি সত্যি পারছি না তোকে ছাড়া। এবার একটু আমার দিকে তাকিয়ে দেখ না। বলতে বলতে মেয়েটা হাঁচি দিতে লাগলো। মেঘ বিরক্ত হয়ে বলল, তোর সাথে প্রেম করবে মানুষ, সারাদিন হাঁচির উপর পড়ে থাকিস। দেখা যাবে বিয়ের পর তোর সাথে আমি একান্ত সময় কাটাতে যাব, সেই সময় তুই হাসতে থাকবি। আমার যাবে মেজাজ বিগড়ে। এসব আমি সহ্য করব না রুনা। রুনা কিছুটা দমে গেল। তুই তো জানিস আমার ডাস্ট অ্যালার্জির কথা, এজন্য আমার হাঁচি পায়। এজন্য তুই এভাবে আমাকে প্রত্যাখ্যান করবি? তুই ভুলে গেলি? আমি ভুলিনি। ছোটবেলায় পুতুল খেলার সময় আমি তোকে ভালোবাসি, তোর প্রেমে দিওয়ানা। সবসময় তুই এসব নিয়ে আমাকে কথা শোনাতি। তোর সব কথা শুনে আমি তোকে ভালোবেসে বলে তোর পিছনে পড়ে আছি। মেঘ, আমাকে ফিরিয়ে দিস না। মেঘ গম্ভীর হয়ে বলল, আমি জানি রুনা তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই জানিস না আমি অন্য একজনকে ভালোবাসি। শুধু ভালোবাসা না রুনা, প্রচণ্ড রকমের ভালোবাসি। তাকে প্রথম দেখেছিলাম রাস্তায়, আমার গাড়ি থেকে কাদা ছিটকে গিয়ে তার সারা শরীর নোংরা হয়ে গেছিল। লুকিং গ্লাসে দিয়ে তাকিয়ে আমার কী যেন হলো, আমি জানি না। কবিগুরুর মতো আমিও ওর চোখে আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। সেই সর্বনাশ না, আমাকে সর্বগ্রাহী সর্বনাশ। ওকে দেখার এক সপ্তাহে আমার মাথা শুধু ঝিমঝিম করতো। তারপর থেকে ঘুম হারাম হয়ে গেল, ইনসোমনিয়া হয়ে গেল। এক সপ্তাহের মতো আমি জ্বরে ভুগছি রুনা, নবনীতাকে ভেবে ভেবে। জ্বরের ঘরে আমি শুধু নবনীতাকে ডেকে গেছি। বারবার মনে হতো নবনীতা যদি একটা বার আমার কপালে হাত রাখতো তবে আমার জ্বর সেরে যেত। কেউ জানে না মেঘলা ছাড়া, শুধু মেঘলা জানে আমার শরীর কতটা খারাপ হয়ে গেছে। রাতভর মেঘলা আমার মাথায় পানি দিত। লজ্জায় বাবা মাকে এসব বলতে পারি না, জানতে পারলে ওনারা কষ্ট পাবে। তুই জানিস না রুনা, আমার মতো এরকম একজনকে ইগো নিয়ে মানুষ রাতের বাসায় না এসে নবনীতার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে তাকে একবার দেখার জন্য। আমি খেতে পারি না রুনা, ঘুমাতে পারি না। আমার চোখের নিচে তাকিয়ে দেখ কালি পড়ে গেছে। আমার ধ্যান জ্ঞান সব হয়ে গেল নবনীতা। আমি ছ্যাঁচড়া ছেলেদের মতো ওকে কল দেই, মেসেজ দেই, ও ডিস্টার্ব করতে থাকে। ভালোবাসা মনে হয় এরকম রুনা। আমি মনে হয় পাগল হয়ে গেছি রুনা। নবনীতাকে না পেলে আমি একেবারে পাগল হয়ে যাব। আমার অফিসের কাজে মন বসে না, নবনীতা ছাড়া আর কিছুই মাথায় ঢুকে না। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে রুনা, ওরা আমাকে ডাকে চণ্ডীদাস বলে। আমি ওসব কথা মাখি না, যার যা ইচ্ছে বলুক। তবু আমি নমনীতাকে চাই। প্রেমে পড়লে মানুষ তার স্বাভাবিক চিন্তাভাবনাও হারিয়ে ফেলে, লোকলজ্জা ভুলে যায়। আমিও ভুলে গেছি। আমি তোর ভালোবাসা বুঝতে পেরেছি। আশা করি তুই আর কখনো আমাকে এসব নিয়ে কথা বলতে আসবি না। আমি তোর আবেগকে সম্মান করি। তুই আমার ফুফুতো বোন, সেই সম্পর্ক আজীবন অটুট থাকুক। এর বাইরে আর কিছু মনে করিস না। নবনী সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। শিমলা নবনী আসতেছে না দেখে আবারও নিচের দিকে যাচ্ছিল। সিঁড়ির উপরে দেখলো নবনী দাঁড়িয়ে আছে অবস্থিত হয়ে। শিমলা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা নবনী? নবনী মাথা নেড়ে বলল, না, চলুন। নবনী নুডলস নিয়ে ঘাটাঘাটি করছিল। সেই সময় মেঘলা এর উপরে নবনীর পাশে বসে শশা খেতে খেতে বলল, ভাবি, আমি জানি তুমি যে মেয়ে আমার ভাইয়াকে পছন্দ করা সেই মেয়ে। শুধু মা জানে না। ভয় পেও না, মাকে আমি কিছুই বলবো না। নবনী চামচ নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। মেঘলা ফিসফিস করে বলল, আর একটা কথা শোনো ভাবি, আমার মা একটু পাগলা টাইপের, তো এই জন্য কাউকে তার ভালো লাগতে তার কাছে সব কথা বলে দেয়। আমার মনে হয় ভাইয়ের জন্য পাত্রী হিসেবে কাকে পছন্দ করছে জানো? তোমাকে। বলে মেঘলা শশা নিয়ে গান গাইতে গাইতে চলে গেল। নবনী মেরুদণ্ড বয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। নবনী হতবিম্বল হয়ে বসে আছে। সেই মুহূর্তে মাসুমা বেগম এলেন। নবনীর পাশে বসে বললেন, ঘটনা তো একটা ঘটে গেছে। আমার গাধাটা নাকি আজকে সন্ধ্যায় গান গাইবে নীরের জন্মদিন উপলক্ষে। তার সাগরদরা সবাই কলকবজা যন্ত্রপাতি নিয়ে হাজির। আচ্ছা নবনী, কোন ব্র্যান্ডের তুলো ভালো সবার কানে গুঁজে দেওয়া যায়? আমি অলরেডি অ্যাম্বুলেন্সের জন্য কল দিয়ে রেখেছি। খোদা না করুক ওর ষাঁড়ের মতো গলার গান শুনে যারা অসুস্থ হয়ে যাবে তাদের তো হসপিটালাইজ করতে হবে ইমিডিয়েটলি। আমি অনুষ্ঠান শুরু করার আগে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিব। আমার ছেলের গান শুনে কেউ বিরক্ত হলে যেন নিজ গুণে ক্ষমা করে দেয়। মা হিসেবে ছেলের জন্য এটুকু তো আমি করতেই পারি। নবনী নিজের হাসি থামাতে না পারে হাসিতে লুটিয়ে পড়ল। মাসুমা বেগম আগ্রহ নিয়ে নবনীকে দেখতে লাগলো। তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর, পর্ব ৭।